আজ 4/9/2024 বুধবার হোমিও দর্পণের 882তম ক্লাস। আজকের আলোচনার বিষয় সোরিক মায়াজম, ক্রনিক ডিজিজ বই থেকে। আলোচক আমাদের সকলের প্রিয় ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যার। আমরা আলোচনার সময় আনমিউট হব না এবং ক্যামেরা ওপেন করব না। স্যারকে তার আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকে আমি শরিক মায়াজম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে হানিম্যানের লেখা ক্রনিক মায়াজমস। এই বইটি থেকে আমরা পড়াশোনা করছি। সকল উপস্থিত সকল চিকিৎসকবৃন্দকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই, যথাযথ মর্যাদা এবং সম্মান জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ঠিক আছে। এখানে হ্যানিম্যান আজকে যে আলোচনাটা করব অনেকেরই মানে টনক নড়ে যাওয়ার মতো আলোচনা। দেখুন, আপনারা নিজেদের বিচার বিবেচনাটা পরিবর্তন করতে পারেন কিনা। আমরা তো বহুদিন আগেই বিচার বিবেচনাটা পরিবর্তন করেছি, আপনারা করতে পারেন কিনা দেখুন, এবং তার পক্ষে যুক্তি দেবো। যুক্তি ছাড়া কথা আমি বলি না কখনো। এখানে হ্যানিম্যান বলেছেন ক্রনিক ডিজিজের চিকিৎসা করতে গিয়ে কি কি দরকার সেটা আলোচনা করতে গিয়ে বলছেন, অ্যাজ টু দ্য ডায়েট অ্যান্ড মোড অফ লিভিং অফ এ পেশেন্ট। এখানে অনেকটা আছে বটে, কিন্তু মোটামুটি এই কথাটাকে ঘুরিয়ে ফিরে হ্যানিম্যান বলেছেন। ডায়েট, এই যে ডায়েটের কথা যেটা বলি, ডায়েট একটা বিশাল ফ্যাক্টর। এবং হোমিওপ্যাথি সমাজে দেখবেন, আমার মনে আছে একটা পেশেন্টের চোখে টিউমার, সেটা কোনোভাবে সারছে না। রুটিন অনুসারে তাকে কিন্তু বিভিন্ন রকম খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। আমার কাছে যখন আসলো, তার অ্যানিমিক কন্ডিশন ডেভেলপ করেছে। অবশ্যই পলিফার্মেসি ছিল। তো আমি তাকে বললাম, না আমার গ্যাস অম্বল প্রচন্ড হয় ইত্যাদি ইত্যাদি, তার একটা আতঙ্ক, ওটা ক্যান্সার হবে ইত্যাদি ইত্যাদি। কোনোভাবেই কিছু কমছে না, চোখের উপর কাটাকাটি করলে দাগ হবে, এরকম একটা ব্যাপার। কুমারী মেয়ে তো, চোখের উপর যদি ওটা অপারেশন করে বার করে দেয় বা দাগ টাগ যদি হয়, তাহলে তো বিয়ে থাকার সমস্যা। তাহলে ওটা কিসের দাগ? কতগুলো সামাজিক ব্যাপার তো আছে আমাদের। তো এই যে পেশেন্টটা, যেটা কোনোভাবে কিছু হচ্ছে না, আমি সব রেকর্ড করে তো অবাক। সে খুব সামান্য জিনিস অ্যালাউ করেছে, বাকি সব কিন্তু অ্যালাউ করেনি। সেটা নিয়েও হ্যানিম্যান এখানে বলেছেন, সেটা পরে বলবো আমি। তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি, এই ডায়েটের ভেতরে আমি তাকে বললাম যে আগে তুমি সব খাবে, তারপরে তোমার চিকিৎসা হবে। কারণ আমার কাছে যখন এসছে তখন তো পলিফার্মেসি করে এসছে, আমি তো তাকে ওষুধ দেবো না। মানে আমি 99% ক্ষেত্রে ওষুধ দেই না। এবার ব্যাপার হচ্ছে যে তাকে আমি কি করলাম, প্লাসিবো দিয়ে তাকে আমি বললাম যে আপনি সব খাবেন না, আমার এই হয় অমুক হয়, যা হয় আমি বুঝবো। এবং ওই চোখের ইয়েটার সম্বন্ধে ভাবছে ক্যান্সার হবে, এরকম একটা তার মারাত্মক ভয়। তাকে সেই কাউন্সিলিং করে বোঝালাম, বুঝিয়ে সুঝিয়ে তাকে সব খেতে বললাম। প্লাসিবো চলতে শুরু করলো, প্রতিবারই আসে, একটু করে তাকে বোঝাই। তো এরকম করতে করতে দেখা গেল কি, 2 মাস 2.5 মাসের মাথা থেকে টিউমারটা কমতে শুরু করলো। আর কে যে কমাচ্ছে তাও তো আমি জানি না। তারপরে এই করতে করতে প্রায় 8 মাসের মাথায় গিয়ে যখন আমি স্ট্যান্ডস্টিল সিমটম পেলাম, তখন আমি তাকে ন্যাপটাইমিউর দিয়েছিলাম। তো সেই ন্যাপটাইমিউ, তখন ততদিন টিউমারটা অনেকটা কমে গেছিল, কমে গিয়ে লাস্টের দিকে আর কমছিল না, বাড়ছিল না, এরকম একটা অবস্থা। আর কোন ওষুধে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। সিমটম গুলো যখন একটা জায়গায় ফিক্সড হলো, যখন তখন কিন্তু আমি ওষুধ দিলাম। এইটাও কিন্তু একটা মারাত্মক শিক্ষা কিন্তু। এবং
এই ধরনের যাদের কি বলুন মানে ড্রাগিং যদি করা হয় এবার এইসব পেশেন্টের খাদ্যাভ্যাসগুলো কিন্তু সুস্থ খাদ্য, পুষ্টিকর কথা বিভিন্ন রকম গন্ডগোল পাকিয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি সেইভাবে খাদ্যাভ্যাসগুলো যদি তার নর্মাল ওয়েতে চলে, তার শরীর আস্তে আস্তে কিন্তু উপযুক্ত হয়ে যায় চিকিৎসা করার জন্য। এবার ডায়েট সম্পর্কে, যেমন ধরুন ইউরিক অ্যাসিডের পেশেন্ট যদি আসে, আমরা তাকে আগেই মাংস খেতে বারণ করবো। এবং প্র্যাকটিস অফ মেডিসিনের লেখা আছে, আমরা তো বারবার বলি প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ লাগবে, নিশ্চয়ই লাগবে। কিন্তু আমরা তো নীতি বিক্রি করে তাকে লাগাবো না। নীতি বিক্রি করে আমাদের নীতিটা কি? ইন্ডিভিজুয়ালাইজেশন। শুধুমাত্র আমরা পেশেন্টের রোগী দেখলাম, সেখান থেকে ইন্ডিভিজুয়ালাইজেশন করে আলটিমেটলি তাকে কি করলাম, ওষুধ নির্বাচন করলাম, করে তাকে ওষুধ দিলাম, সবই তো ঠিক আছে ইন্ডিভিজুয়ালাইজেশনের মাধ্যমে, কারণ আমাদের তো সেইটাই তো নিয়ম। তাহলে আমরা চিকিৎসার ক্ষেত্রে নিয়ম মানবো, অথচ ডায়েটের ক্ষেত্রে সেই নিয়মটা মানবো না, এটা কোন ধরনের কথাবার্তা? আর ইন্ডিভিজুয়ালাইজেশন যদিও বর্তমান অন্যান্য মেডিকেল সায়েন্সে মানা হয় না, তাদের সবকিছু ফিক্সড। যেখানেই ফিক্সড কোনো কিছু, এটা শুধু ডাক্তারি ক্ষেত্রে নয়, পৃথিবীর প্রতিটি স্ট্রিমে যেখানে ফিক্সড কিছু দেখবেন, সেই ফিক্সডটা কিন্তু গন্ডগোল আছে। তার মানে ফিক্সডটা কি ভুল? না, সম্পূর্ণ ভুল নয়, আংশিক সত্য। কারণ যারা আবিষ্কার করেছেন বা যারা ওই প্রথাটা করেছেন, যেটা চালু করেছেন, সেটার মধ্যে সবই ভুল নয়, কিছু ভুল কিছু ঠিক। যেহেতু আমাদের হোমিওপ্যাথি হচ্ছে রেশনাল আর্ট, লজিকের উপর দাঁড়িয়ে আছে, আমাদের সেই লজিকটা প্রয়োগ করে দেখতে হবে যে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য কোনটা প্রযোজ্য নয়। অবশ্যই সেটা রোগ ভিত্তিক নয়। রোগ ভিত্তিক কেন হবে? তা আমার আর্লি লাইফে আমার কিন্তু ইউরিক অ্যাসিড একটু বেড়েছিল, বেড়ে গিয়ে এই গোড়ালিটা ফুলেও গেছিল এবং হাঁটতে পারতাম না ভালোভাবে। তা আমার শিক্ষাগুরু তপন কাঞ্জিলার কাছে গেলাম, সবকিছু হলো। আমি বললাম যে দেখুন, মাংস তো খেতে আমি খুব ভালোবাসি এবং সপ্তাহে একদিন তো মিনিমাম মাংস খাই, প্রচুর পরিমাণে খাই, তাহলে মাংস কি হবে? বল খেয়ে দেখ কি হবে, মাংস খেলে তোরা বাড়ে কিনা কিছু বুঝতে পারিস? ও না না, মাংস খেলে আমার শরীরে এনার্জি বাড়ে, ওসব ব্যথা ব্যথা কিছু বাড়ে না। ওর খা, আরো বেশি করে খা, সপ্তাহে একদিন থেকে দুদিন খেয়ে দেখ, দেখুন কি দাঁড়ায়। আমি কিন্তু কিওর হয়ে গেলাম, আমি কিন্তু মাংস কমাইনি, মাংস খাওয়া বাড়িয়েছি। তাহলে পশুটা হচ্ছে কোথায়? এই যে মাংসটা দেয় না, তার ব্যাখ্যা আছে। ইউরিক অ্যাসিডটা কেন বাড়ে? কারণ অ্যানিম্যাল প্রোটিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো তো মেটাবলিক প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, রেচন পদার্থ হিসেবে। তো এগুলো এক্সেস হলে পরে ক্ষতি করবেই শরীরে। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে? তাহলে আমার ক্ষেত্রে কি হলো? আমার ক্ষেত্রে তো ক্ষতি করলো না। হোয়াট ইজ ট্রুথ? আমার ক্ষেত্রে ক্ষতি করলো না, এটা তো ট্রুথ। আবার যাদের ক্ষেত্রে ক্ষতি করে, প্র্যাকটিস অফ মেডিসিনে লেখা আছে। তাহলে আমরা এই যে বাঁধা ছকে পেশেন্টকে আমরা এইভাবে তাকে বলবো বা দেব, এটা মহা মুশকিল ব্যাপার। আমি ছোলার ডালেও বাড়তে দেখেছি, ছোলার ডালেও আমি কিন্তু ইউরিক অ্যাসিডের ব্যথা বাড়তে দেখেছি, এগুলো আমার দেখা আছে। তো ফলে ব্যাপার হচ্ছে যে এইরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো। ইউরিক অ্যাসিডে এই ব্যাপারটা গেল, আমরা তাহলে ইউরিক অ্যাসিড শুনলে এই খাবার বন্ধ, ওই খাবার খাওয়া যাবে না, চোখ বুঝে দেখবেন পেশেন্ট বলে দেবে আপনাকে, তার রোগের নামটা বলে সে বলে ডাক্তার আমার তো এগুলো খাওয়া চলবে না। আমি কিন্তু তা বলি না, আমরা বলি না। যেমন ধরুন নুন খাওয়া নিয়ে বলছি, আপনার যদি ইয়ে হয়, প্রেশারের রোগী যদি আসে আমাদের কাছে, যদিও কম আসে, যদি আসে আমরা কি করি, প্রথমে নুন খাওয়াটা বারণ করি, কারণ নুন খেলে নাকি কি বাড়ে? প্রেশার বাড়ে। একটা তার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা নেই তা না। আমাদের যে প্র্যাকটিস অফ মেডিসিন বই ছিল, তাতে বোধহয় 38টা না কটা কারণ ছিল, তার মধ্যে নুন একটা কারণ।
তাহলে প্রশ্ন হচ্ছে নুন খেলে বেড়ে যাবে, তা নুন দেওয়া যাবে না, নুন তো দেওয়া যাবে না। আর যদি আমি নুন খেতে বলি তাহলে সে ডাক্তার টুকে পাস করেছে, বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তার, তো ও তো হোমিওপ্যাথি ডাক্তার, তো ওরা কিছু বোঝে না, ফালতু। ওরা ওরা ছক মেনে চলে, ওরা হচ্ছে মডার্ন, আমরা কিছু বুঝি না। এবার আমার লাইফের একটা ঘটনা আপনাকে বলি, সেটা হচ্ছে আমি একজন পেশেন্ট পেয়েছিলাম, তার হাই প্রেশার, এবং হাই প্রেশার সমস্যাটা তার কি হচ্ছে, তার হচ্ছে হাই প্রেশার হচ্ছে ওই ডায়াস্টোলিকটা, সিস্টোলিকটা সেরকম নয়, সেটা মোটামুটি নর্মাল বা একটু হয়তো ওই 50-এর কাছাকাছি যায়। ডায়াস্টোলিকটা নিয়ে ডায়াস্টোলিকটা বেড়ে গেলে সে ভীষণ কষ্ট পায়। মজার ব্যাপারটা কিরকম হয়, সে ওষুধ কিন্তু বেশি খেতে পারছে না। ওষুধ প্রথম প্রথম বছর খানেক ঠিকই ছিল, এখন ওষুধ খেলে পরেই তার মাথা করে ইয়ে করে, কাজকর্ম করতে পারে না, ওই মেয়ে জামাইয়ের কাছে থাকে, খায়, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা ব্যাপার। তা ভদ্রলোককে ডাক্তাররা টোটালি নুন বন্ধ করে দিয়েছে। এখন আমি রেকর্ডিং করছি, করতে করতে তারপরে আমি জিজ্ঞেস করতে করতে তখন আমাকে বলছে আপনার, আমি জিজ্ঞেস করছি আপনার জীবনে আমরা কষ্ট কি?" মানসিক কষ্টের কথা জিজ্ঞেস করেছি। আমি ভেবেছি তার কোনো কষ্টের কথা, সে বলে কিনা আমি নুন খেতে পাই না, এটি আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, বলে কাঁদতে শুরু করেছে। এতক্ষণ পর্যন্ত অনেক কিছু বলেছে, ঘন্টাখানেক ঘন্টা ধরে, নুনের কথা বলতে গিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে, কান্না থামানো যাচ্ছে না, এত কান্না। তা আমি কতদিন নুন খেতে পারি, ডাক্তারবাবু ধরুন নুন বন্ধ করতে বলেছে, নুন বন্ধ করেছি, ডাক্তারবাবু ওষুধ দিয়ে তো সারাতে পারছে না, তা কোনটা ঠিক? প্রশ্ন করেছে, লেখাপড়া জানে না সেরকম কিছু, 4-5 পর্যন্ত বিদ্যে, প্রশ্নটা বড় বেয়াদা প্রশ্ন। তা আমি বলে আপনি নুন খাবেন, আপনি এক কাজ করবেন, দিনে 12টা তরকারিতে নুন, স্বাভাবিক নুন দেবেন, সেটা খাবেন, রাত্রিবেলায় রুটি, আপনার দুধ সহ্য হয়? হ্যাঁ হ্যাঁ, দুধ রুটি তো আমি ভালোই বাসি, রাত্রে আমি দুধ রুটি বেশি খাই, বাস এইটা খাবেন। সে হাত ধরে, আমার থেকে বয়সে বড় অনেক, সে হাত ধরে সে আমাকে প্রণাম করছে, আমি খাবো ডাক্তারবাবু, আমি আজকে গিয়ে তৃপ্তি করে খাবো, আমি একে গিয়ে বলবো, আমি অনেক দিন ধরে খেতে পারি না। সে কান্না কি কান্না, চেম্বার থেকে বেরোচ্ছি তাও কাঁদছে। এবার কথা হচ্ছে কি, প্র্যাকটিস অফ মেডিসিনে বলেছে ওইটা বড় না রোগীটা বড়। আমরা মুখে বলি, কি মুখে বলি, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আর কার্যক্ষেত্রে আমরা কি করছি, অজ্ঞাতেই করে ফেলছি, আমরা তো জ্ঞানী, তো প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞানটাকে কাজে লাগাবো কি করে সেটা তো জানি না আমরা, কাজে লাগাবার কৌশল আছে তো, সেটা আমি আজকে যাচ্ছি না সেখানে। তো তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই পেশেন্টকে কি নুন খেতে দিলাম, এবার তার হিস্ট্রি ছিল, তার বউ মারা যাওয়ার পর থেকে সে প্রচন্ড ভাবে সে ইয়ে ইত্যাদি ইত্যাদি, তাকে তাকে ন্যাট্রামির দিতে হয়েছিল, ন্যাট্রামির দেওয়াতে সে পেশেন্টটা আলটিমেটলি ফুল কিওর হয়ে যায়। ফলে সারে না তা না, প্রেশারও সেরে যেতে পারে, সবাইকে পারি না আমরা, কিন্তু কথা হচ্ছে যায়। এবার হচ্ছে কি, এর সাপোর্টটা কোথায়, এর সাপোর্টটা কোথায়? দুটো সাপোর্টের গল্প বলি। কেন্ট, আমরা দেখেছি ন্যাট্রামির পেশেন্টের ক্ষেত্রে, ন্যাট্রামির পেশেন্ট নুন প্রচুর খায়। এই যে নুন বেশি খায় কেন হয়, নুনটা খায় কেন বেশি? কারণ নুনটা তার অ্যাসিমিলেট হয় না, অ্যাসিমিলেট হয় না বলে তার একটা ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, সেই ডেফিসিয়েন্সির জন্য সে নুনটা বেশি খেতে চায়। যদি আপনি সঠিক ওষুধ নির্বাচিত করেন, দেখবেন নুন খাওয়া বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। এবং এই ঘটনাটাকে সাপোর্ট করেছেন যেই চ্যানেল, যেই কাঞ্জিলালও করেছে, জেএন কাঞ্জিলাল। আর আমি আমার প্র্যাকটিস জীবনে বহুবার দেখেছি ওষুধ খাওয়ার পর নুন খাওয়া কমে গেছে বা অনেকে ছেড়েও দিয়েছে, এবং সেটা গ্ল্যাডলি ছেড়েছে। ডায়েটের ব্যাপারে কিন্তু আমাদের ওই রকম হবে, মোড অফ লিভিং। এবার দেখুন, মোড অফ লিভিং এর মধ্যে দেখুন, একটি ছেলেকে আপনি দেখছেন, তার পেটে গন্ডগোল, এটা মোবাইলের যুগ, কটায় শোয় আগে জানতে হবে, রাত 1:30, 2টো, 3টে সে মোবাইল ঘেঁটে ঘেঁটে শোয়। আপনি কি তাকে সারাতে পারবেন? না তো। এটা তো একটা অবস্টাকল টু রিকভারি হয়ে যাচ্ছে।
তাহলে এটা কি তার মোড অফ লিভিং, লিভিং এর যে ব্যাপারটা যেটা আছে, এই ব্যাপারটা তার যাবে কোথা থেকে? এবার হচ্ছে সে কোন ধরনের বন্ধুদের সঙ্গে মেশে, কাদের সঙ্গে মেশে, তার সোশ্যাল রিলেশন কি, এগুলো জানতে হবে, যেটা 5 নম্বর অ্যাপোলিথিনে হ্যানিম্যান বলেছেন। হ্যানিম্যান এমনি এমনি বলেন নাই, এবং প্রত্যেকটার প্রভাব পড়ে তো মানুষের উপরে। সেখান থেকে তার মোড অফ লিভিংটা দেখতে পাবে, তার কিভাবে তার জীবনটাকে চালাচ্ছে, কিভাবে আছে, এইগুলো সব দেখতে হবে। এবং অনেক সময় হয় কি, মোড অফ লিভিং এর সঙ্গে আপনার অবস্টাকেল রিকভারি জড়িয়ে থাকে। এবং হাই সোসাইটির মধ্যে দেখবেন তাদের কৃত্রিম জীবনযাপন আপনার রোগ আরোগ্যে বাধা দেবে, আপনি কি সুবিধে করতে পারবেন না। ফলে এই জায়গাগুলো যদি আপনি ক্লিয়ার কাট পেশেন্টকে যদি সতর্ক না করেন, তাহলে কিন্তু আপনি ফেলিওর হবেন। আর আপনার ফেলিওর মানে আপনি ফেলিওর না, হোমিওপ্যাথি ফেলিওর। এটাই তো সোশ্যাল প্রেজুডিস। ফলে ব্যাপার হচ্ছে কি, যে তাহলে কোনো কিছু ফিক্সড করার কোনো উপায় আমাদের নেই। পার্টিকুলার পেশেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট ফিক্সড হবে, সেটা হওয়ার কোনো আপত্তি আমাদের নেই। কিন্তু আমরা বলতে পারবো না যে এই রোগে হলে পরে এই জিনিসগুলো বন্ধ। আপনারা করে দেখুন না, আমরা তো জীবনে প্রচুর করেছি, পেশেন্ট একটা মরবে না। এবার তাহলে কি হচ্ছে, আগে অল্প অল্প করে শুরু করুন, আস্তে আস্তে সাহস বাড়বে, সাহস বাড়লে তখন বুঝতে পারবেন যে কি হয়। হ্যানিম্যান সত্য, এটা নিয়ে কোনো গন্ডগোল নেই। হ্যানিম্যান যে প্রতিষ্ঠা করে গেছেন সেটা সত্য, এখানে কোনো গন্ডগোল কিচ্ছু নেই। আমরা বারবার করে দেখেছি, আমাদের সাহসে কুলোয় না, আমরা ভীতু লোক, আমরা তাই করতে পারি না। এবার দেখুন, একটা ঘটনা আপনাকে আমি বলি, আমার আর্লি লাইফের ঘটনা, যা ডক্টর কেশিদাস কথা আমাকে বলছে, আমার পেটে গ্যাস হবে, ঢেকুর উঠবে, অমুক তমুক অনেক কিছু। বলে আপনি কি খান? বলে আমি খাঁটি ঘিউ আছে, খাঁটি ঘিউ আমি দেশ থেকে আনিয়েছি, এই খাঁটি ঘিউয়ে খেলে আমার কিচ্ছু হয় না। আর ডাক্তার আমাকে বলছে ওটা খাওয়া যাবে না, ওটা খেলে তোমার গন্ডগোল হবে। আমি বললাম যে ঘি যে খান আপনি, আপনি জিজ্ঞেস করলাম কি পরিমাণে, বলে না ডাক্তারবাবু ওই সামান্য পরিমাণে খায়, আমি দেখছেন তো মোটা সোটা মানুষ, ঘিউ বেশি খেলে মোটা হয়ে যেতে পারে, এটা এটা বলে। এবং আমি, আমাদের বংশে একটু মোটা আছে, মোটা হলে বেশি বিমার হয়, এইটার একটা ধারণা আছে। এটাও গন্ডগোলের কথাবার্তা। যাই হোক, তার এই ধারণা আছে। তার ফলে আমি তাকে বললাম, হ্যাঁ আপনি ঘি খাবেন, ঘি দিয়েই খাবেন, তবে ওটা চিরদিন খাবেন না, আমার কাছে ওষুধ খান। পেটের গন্ডগোলটা সেরে গেলে পরে আপনার ইয়ে হবে। যে 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 জেন কাঞ্জিয়ালের এরকম এক ইতিহাস আছে, উনি যখন জেলে ছিলেন, যখন তিনি দেখছেন যে গ্যাস্ট্রিক আলসারের কেসের ক্ষেত্রে, জেলে রান্না তো, রিচ ফুড খেলে পরে গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট ভালো থাকছে, আর হালকা খাবার খেলেই গন্ডগোল হয়ে যাচ্ছে, যদি হালকা হয়। তাহলে আপনি বলুন দেখিনি, রিচ খাবার খেলেই তার ক্ষতি হবে? হ্যাঁ ক্ষতি হয়, আপনি দেখেছেন, আপনি দেখেননি এটা ঠিক না, আপনি অনেক পেশেন্টে দেখেছেন রিচ খেলে গন্ডগোল হচ্ছে, এটা সত্য। বহু পেশেন্ট আছে যাদের রিচ খেলে গন্ডগোল হয় না, বরঞ্চ ভালো থাকে। এবং এটা হচ্ছে কেন্ট, এই যে চ্যাপ্টারটা তো মনে পড়ছে না, ইগনেশিয়াতে মনে হচ্ছে খুব সম্ভবত হিস্টেরিক্যাল স্টমাকের কথা বলেছে। তার ডায়েট অ্যান্ড রেজিমেন্ট সম্পর্কে যে প্রচলিত যে ধ্যান ধারণা আছে, ডায়েট রেজিমেন্ট নিয়ে আপনার ডায়েটিশিয়ান অনেকে আছেন, তারা ইয়ে করেন, তারা দেখবেন আলাদা একটা সায়েন্স পড়ানো হয় এবং তাদের ডিগ্রি বা ডিপ্লোমা এইসব দেওয়া হয়। কিন্তু আপনারা যদি একটু রিচার্ড হেলের যদি বইটি পড়েন, অটোবায়োগ্রাফি পড়েন, তাহলে জানতে পারবেন পৃথিবীর প্রথম ডায়েটিশিয়ান ছিলেন কে? স্বয়ং হ্যানিম্যান। ডায়েটের উপর তিনি অনেক কাজ করে গেছেন, অনেক কাজ করে গেছেন। কিন্তু আমরা এমন পোড়া কপাল যে আমরা হ্যানিম্যানকে মডার্ন বলতে পারি না, আমরা বলি ওটা নাকি মডার্ন। ওই অনুযায়ী না চললে আমাদের রোগী সারবে না, সারবে না, না শুধু অনেক ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে ওই নিয়মে চলতে গেলে। ফলে আমাকে বুঝতে হবে যে কি করে করতে হবে। আজকাল যেমন ধরুন স্কিন ডিজিজ নিয়ে এসছি, একটু মধ্যবিত্ত ঘরে যদি হয়, সচ্ছল পরিবারে হয়, জিজ্ঞেস করতে স্পাইতে সে যায় কিনা। স্পাই ফাই গেলে পরে স্কিন ডিজিজ সারাতে পারবে না, সাপ্রেশন হয়ে যাবে।
তো ফলে বুঝতেই পারছেন তার এই যে মোড অফ লিভিং এ গন্ডগোল, এটা আপনি যাবেন কোথায়? এসির মধ্যে দিনরাত থাকে, সে বাইরে গাড়িতেও সে ইয়েতে করে, সূর্যের তাপ উত্তাপ সে কিছু নেয় না, প্রকৃতির সঙ্গে সে ঘোরাফেরা করে না, এই লোকটা কি করে ভালো থাকবে? এতে সমস্যা আসবেই তার। তাহলে মোড অফ লিভিং সম্পর্কে কিন্তু আমাদের সতর্ক হতে হবে, এবং কোনো ধরা বাঁধা কিছু নিয়ম নয়। ইন্ডিভিজুয়াল পেশেন্টের ইন্ডিভিজুয়াল জায়গায়, হ্যাঁ, কোন পরিবেশে বাস করছে টোটালি বিচার বিবেচনা করে আপনাকে কিন্তু এটাকে স্থির করতে হবে। তো এই জন্য হোমিওপ্যাথি ডাক্তারদের কিন্তু একটু স্পেশাল নলেজ থাকা দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে হোমিওপ্যাথিক আইটা থাকা দরকার, তাহলে বুঝতে পারবে কোনটা লাগবে কোনটা লাগবে না। তারপর কি বলছেন, দ্য পেশেন্ট অফ এ কাইন্ড আই শ্যাল বি অনলি বি মেক সাম জেনারেল রিমার্ক, এখানে জেনারেল রিমার্কস কিছু এখানে হ্যানিম্যান করছেন, হ্যাঁ, সাধারণভাবে যেটা প্রযোজ্য সেইটা করছেন। লিভিং দ্য স্পেশাল অ্যাপ্লিকেশন ইন এনি পার্টিকুলার কেসেস, আপাতত পার্টিকুলার কেসে ওটা বাদ দিয়ে করছেন, বাদ দিয়ে কিছু জেনারেল কথা বলছেন। কেস the judgment of the homeopathic practitioners. Of course, everything that would hinder the cure must also be their cases of removed. একটু আগে আমি বললাম না যে স্পাইতে যদি করে, সে যদি সব কোনো পরিশ্রম যদি না করে, এর পরে আসছি আমি, তো এইগুলো কি করবে? তার শারীরিকভাবে তাকে বাধা দেবে, আরোগ্যে বাধা দেবে। সোজা কথা, আরোগ্যে যেটা বাধা দিতে পারে সেটা কিন্তু আপনি দূর করতে হবে। আবার এখানে ব্যতিক্রম আছে। আমার মনে আছে ডক্টর কেসি দাস কাঁচা পেঁয়াজ কাউকে খেতে দিতেন না, একটা রুটিন ভাবে দিতেন না, তা আমরাও সেটাকে ফলো করতাম। তো একদিন একটা পেশেন্ট বা তার বাবা তাকে ধরে নিয়ে এসছে দেখাবার জন্য, সে ঢুকেই সে একটা কথা বলেছে, স্যার আমার কাঁচা পেঁয়াজ খেলে স্যার আমার একটু গন্ডগোল হয়, পেটের গন্ডগোল হয়, আরো কি কি গন্ডগোল বলেছিল সব মনে নেই, পেটের গন্ডগোলটা হয় এটা মনে আছে, কিন্তু কাঁচা পেঁয়াজ যদি আপনি বন্ধ করেন আপনার ওষুধ আমি খাবো না। তা স্যার তখন কম্প্রোমাইজে আসলেন, ঠিক আছে তুই কাঁচা পেঁয়াজ কখন খাও? বলছে যে আমি সকালেও খাই, দুপুরেও খাই, সন্ধ্যাবেলায় খাই, রাত্রিবেলাও খাই। এবার স্যার তো বলছে এই তো মুশকিল হয়ে গেল, এবং তার প্রেসক্রিপশন হলো লাইকো হলে সাধারণত কাঁচা পেঁয়াজ আমরা দিতে চাই না, কারণ আমাদের যেরকম ডায়েটের একটা ব্যাপার আছে যে এটা কাঁচা পেঁয়াজ লাইকোপোডিয়ামের অ্যাকশনকে কেটে দিতে পারে। কিন্তু হয়তো কেউ দেখেছেন কেটে দিতে পারে, কাটে না এরকম ঘটনা তো প্রচুর দেখেছি। আমরা তো কাউকে ওইটা নিয়ে বাদ দিই না, তো আমাদের পেশেন্ট ছাড়ছে না। প্রশ্নটা যেটা হচ্ছে যে লাইকোপোডিয়াম যে সূক্ষ্ম, আর এখানে হচ্ছে পেঁয়াজ হচ্ছে স্থূল পদার্থ, সে কতটা গভীরে সে গিয়ে কাজ করতে পারে এটাও ভাববার বিষয়। কিন্তু তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা সাধারণত যেটা করি, পেঁয়াজ খেলে তার যদি অসুবিধা হয়, কষ্ট হয় বা হয়, সেক্ষেত্রে আমরা পেঁয়াজটাকে বারণ করি। আর কতগুলো বয়সের ব্যাপার আছে, সেই বয়সের ক্ষেত্রে রিচ খাবারটাকে কিছুটা কমাতে বলি, সেটা কিন্তু কশাসলি বলি, কশাস হিসাবে। সেটা টোটালি বন্ধ করে এরকম ব্যাপারটা নয়, আমাদের উদ্দেশ্য এরকম নয়। তার বয়স বিবেচনা করে অনেক কিছু করে আমরা অনেক সময় করি এগুলো, কিন্তু সেখানেও কিন্তু যুক্তি থাকবে, যুক্তি ছাড়া আমরা করতে পারবো না। এখানে কি বলছে, সোজা কথা, আরোগ্যে বাধা যদি কিছু থাকে সেটাকে আমরা দূর করব। তাহলে এবার যেমন ধরুন, যার হচ্ছে সিম্পল খাবার খেলে পরে যার গন্ডগোল হয়, সে যদি বলে যে আমার রিচ খাবার খেলে আমি খুব ভালো থাকি, তাহলে কি রিচ খাবারটা বন্ধ করব? তা তো নয়। এখানে লটা কি, হিন্ডার দ্য, যে কিওরে আরোগ্যে বাধা দেবে তাকেই বন্ধ করতে হবে। তাহলে সেটাই যদি সত্য হয়, তাহলে ব্যাপার হচ্ছে আমি হালকা খাবার খেলাম, সিম্পল সেদ্ধ খাবার খেলাম, সেটা খেয়ে আমার গন্ডগোল হচ্ছে, তাহলে অ্যানিম্যানের নীতি অনুসারে কি, যেটা গন্ডগোল করবো সেটাকে বাদ দিতে হবে। তাহলে আমি ওই পেটের গন্ডগোল হচ্ছে বলে আমি রিচটাকে বাদ দেবো, আর ওই হালকা খাবারটাকে আমি গ্রহণ করতে বলবো, এরকম ধরা বাঁধা রুটিন কিন্তু চলবে না। এই রুটিন চলবে না। কোন পেশেন্টের ক্ষেত্রে কোনটা সত্য সেটা আমাকে বুঝতে হবে, বুঝে আমাকে ঠিক করতে হবে। তো ফলে এই যে সূক্ষ্ম জায়গাটা পেশেন্টের রেকর্ডিং করতে গেলে, আপনি যদি তার এই ডায়েট হ্যাবিট, হ্যাঁ, তার মোড অফ লিভিং, এইগুলো যে ডিটেলস যদি আপনি না নেন, তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন না। এখানে তার বিশেষ করে মোড অফ লিভিং থেকে তার জার্নি অফ দ্য পেশেন্টটা পাবেন।
কিভাবে জার্নি হচ্ছে পেশেন্টটা, কিভাবে সে রোগীতে পরিণত হলো, এই জায়গাটা আপনি পাবেন মোড অফ লিভিং থেকে। তাহলে মোড অফ লিভিং ছেলে খেলা নয় কিন্তু। আবার দেখুন, মোড অফ লিভিং খুব স্থূলভাবে যদি ব্যবহার করি, এরকম একটা ঘটনা আমার মনে পড়ে, একটা হাঁপানির কেস, হাঁপানির কেস, এবং বর্ষাকালে তার প্রচন্ড বাড়ে, অন্য কালে অত কম থাকে, তো বর্ষাকালে তাকে নিতে হয়, ইনহেলার নিতে হয়। তা সে আমার কাছে সারাবে বলে এসছে। আর বর্ষাকালে এসে, না বর্ষাকালে আমি দেখবো না, বর্ষাকালটা যাক তারপর দেখবো। ঠিক আছে, তাই হবে ডাক্তারবাবু। এইবার আমি কি করলাম, আমি তাকে ওষুধ দেবো বলে করলাম, ওষুধ দিলামও। ওষুধ দিলাম যখন, তখন কি হয়েছিল, ও বাড়িটা চেঞ্জ করে, কিছুদিনের জন্য সাময়িক বাড়িটা চেঞ্জ করে। তা চেঞ্জ করে যেখানে চলে যায়, যেখানে, সেটা কিন্তু শুকনোই ছিল, সেখানে গিয়ে তার রোগটা সেরেও যায়। কয়েক মাস ওষুধ খেতে তার শ্বাসকষ্ট সব চলে গেছে। তারপরে ওখানে কিছু অসুবিধা হওয়ার জন্য সে আবার পুরনো জায়গায় ফিরে আসে, এখানে ভাড়াটা অনেক কম। এখানে আসার কয়েক মাস বাদেই তার কিন্তু আবার সেই হাঁপানি শুরু। তা আমি তখন জিজ্ঞেস করলাম যে ঘরটা কেমন, বলে না ঘর ড্যাম্প আছে, বর্ষাকালে মাঝে মাঝে জল ঢুকে যায় ইত্যাদি। তা আপনার ঘরে কি আছে, আসবাবপত্র আছে না, খাট আছে? হ্যাঁ, বলে একই তো ঘর, বাড়িটা ছোট। হুম, ওই, তা আপনি কোথায় শোন, কোথায়? বলে আমার ওই ওয়াইফ আর ওই মেয়ে হচ্ছে